তো আজকের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস। আমরা শুধুমাত্র ফোকাস করব ডেফিসিয়েন্সি অফ সার্ভিস, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আসে। যেটা আমাকে নর্মালি বলতে গেলে এটা আমাকে পড়া শুরু করতে হবে নিচে থেকে। তো ফার্স্টে আমি পড়বো ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন এই এত হেজানোর দরকার নেই, একদম মেন জিস্ট অফ দ্য পয়েন্টে আসি আগে, কারণ যেগুলো আমার দরকার সেগুলি আমাকে বড় করে পড়তে হবে। সেটা হচ্ছে দিস আর্টিকেল ইজ এ ব্রিফ ইনান্সিয়েশন অফ কনসেপ্ট হোয়াট ইজ সার্ভিস। এই আর্টিকেলে কি বলা আছে, আর্টিকেল বলতে কি বোঝাচ্ছে, এই যে টপিকটা, এই টপিকটার কথা বলছে, এই টপিকটাতে সার্ভিস বলতে কি বোঝায় আর ডেফিসিয়েন্সি অফ সার্ভিস বলতে কি বোঝায়, and a brief analysis on the deficiency of service। এবং একটা অ্যানালাইজ করা আছে যে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস বলতে একটা অ্যানালাইসিস করা আছে যে এই হলো ডেফিসিয়েন্সি অফ সার্ভিস। তো এই যে আর্টিকেলটার মধ্যে আমি অনেকগুলো জিনিস পাবো, সার্ভিস কাকে বলে পাবো, ডেফিসিয়েন্সি অফ সার্ভিস কি জিনিস সেটাও জানতে পারবো, এবং ডেফিসিয়েন্সি অফ সার্ভিসের ওপরে কনজিউমার প্রোটেকশনের ওপরে কি বলা আছে সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে, তো ইন্ট্রো এইটুকুই প্রোভাইড করবে, বেশি বড় প্রোভাইড করার কোনো দরকার নেই। ডেফিসিয়েন্সি অফ সার্ভিস এলে এইটুকু ইন্ট্রো প্রোভাইড করবে। এইবার যেটা মেন জিনিস সেটা আমাকে আসতে হবে, ডেফিসিয়েন্সিস ইন সার্ভিসেস। তো হোয়াট ইজ সার্ভিস? সার্ভিস জিনিসটা কি? সার্ভিস ইজ অ্যান ইনট্যাঞ্জিবল বেনিফিট অ্যাভেলেবল বাই দ্য কাস্টমার্স ফ্রম দ্য সার্ভিস প্রোভাইডার্স। সার্ভিস হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল বেনিফিট। ট্যাঞ্জেবল, আচ্ছা এর আগে আমি একটা কথা বলেছিলাম, নর্মালি ক্ষেত্রগুলো প্রপার্টি যেমন মুভেবল ইমুভেবল হয়, তেমনি ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবলও হয়। তো সার্ভিস হচ্ছে একটা ইনট্যাঞ্জেবল বেনিফিট, যেটা অ্যাভেলেবল হয় নর্মালি বলতে গেলে কাস্টমার দ্বারা, কিন্তু সার্ভিসটা কে প্রোভাইড করে? যে সার্ভিস প্রোভাইডার সে প্রোভাইড করে। কাকে প্রোভাইড করে? না কাস্টমারকে প্রোভাইড করে। এবং সার্ভিসটা নেয় কে? কাস্টমার নেয়। On the daily basis, we all are humans, had different services. আমরা অনেকেই হিউম্যান, আমরা সবাই হিউম্যান, অনেকেই কথাটা ভুল, আমরা সবাই হিউম্যান, এবং আমরা ডিফারেন্ট সার্ভিস হায়ার করে থাকি, মানে ভাড়া নিয়ে থাকি। টার্ম সার্ভিস ইজ ডিফাইন্ড under section 242 of the Consumer Protection Act 2019। অর্থাৎ টার্ম সার্ভিস যেটা, সেটা ডিফাইন করা আছে সেকশন 2/12 দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019-এ, যেটার মধ্যে কি বলা আছে? ব্যাংকিং সার্ভিস, ফাইন্যান্সিং সার্ভিস, ইন্স্যুরেন্স, টেলিকম, প্রসেসিং, ট্রান্সপোর্ট, এগুলো। সার্ভিস ডাজ নট ইনক্লুড এনি ফ্রি সার্ভিস। যদি কোনো ফ্রি সার্ভিস থাকে সেটা কিন্তু তার মধ্যে পড়ে না। ইট শুড বি এ পেইড ফর্ম, শুধুমাত্র পেইড সার্ভিসটাই কিন্তু পড়ে। এবার দেখো আসছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমেই যেটা এখানে বলা আছে, লিগাল কনসালটেশন ইজ এ সার্ভিস। লিগাল কনসালটেশন মানে আইনত পরামর্শ দেওয়া জিনিসটা, সেটাও কিন্তু একটা সার্ভিস। এন্ড হোয়ার এ লয়ার ইজ এ সার্ভিস প্রোভাইডার। একজন লয়ার হচ্ছে একজন সার্ভিস প্রোভাইডার। একজন মেডিকেল প্র্যাকটিশনার ইজ এ সার্ভিস। মেডিকেল চেকআপ সেটা কিন্তু একটা সার্ভিস, এবং সেটা কে প্রোভাইড করে? ডক্টর ইজ এ সার্ভিস প্রোভাইডার। টিচিং ইজ এ সার্ভিস, টিচিং হচ্ছে একটা সার্ভিস, কিন্তু টিচার তিনি হচ্ছেন সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট ফ্যাসিলিটি ইজ এ সার্ভিস, ইন্টারনেট ফ্যাসিলিটি কিন্তু একটা সার্ভিস। এবার হচ্ছে হোয়াট ইজ ডেফিসিয়েন্সি। হোয়াট ইজ ডেফিসিয়েন্সি? ডেফিসিয়েন্সি কি জিনিস? আচ্ছা প্রথম কথা, ডেফিসিয়েন্সির মানেটা কি? ডেফিসিয়েন্সির মানে হচ্ছে অভাব। ডেফিসিয়েন্সির মিনিংটা হচ্ছে অভাব। তো অ্যাকর্ডিং টু সেকশন 211 অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, deficiency is a sort of fault, imperfection, shortcoming and defect in the features, quality, amount, nature, worth, authenticity, capacity, standard which is obligatory to be maintained and regulated, to be maintained and regulated as per law and structures in functions or agreements or contracts claimed by the seller with respect to the product and goods। অর্থাৎ সেকশন 211 কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বলছে ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যে কোনো ধরনের ইমপারফেকশন, মানে পুরোপুরি পারফেক্ট নয় যেটা, শর্টকামিং বা ডিফেক্ট আছে, ঠিক আছে, সেটা ফিচারের ডিফেক্ট থাকতে পারে, কোয়ালিটিতে ডিফেক্ট থাকতে পারে, অ্যামাউন্টে ডিফেক্ট থাকতে পারে, প্রকৃতির মানে নেচারের যে মানে প্রোডাক্টের যে প্রকৃতি তাতে ডিফেক্ট থাকতে পারে। ঠিক আছে, এবং মানে যেমন একটা জিনিস বলি, যেমন জিনিসটা দেওয়ার কথা ছিল সেরকম ভাবে জিনিসটা প্রোভাইড করা হয়নি।
আর কি বলছে, including any act of negligence, omission or commission by the seller which cause loss to the consumers, which a prudent seller is supposed to do or is supposed to omit, but deliberately does the contrary. Such action amount to deficiency of service. আচ্ছা, শুধুমাত্র যে কোয়ালিটি খারাপ, কোয়ান্টিটি খারাপ, অমুক ফিচার্স যেগুলো বলেছিল সেগুলো দেয়নি, শুধুমাত্র যে এগুলো পড়ে তা না, এর মধ্যে নেগলিজেন্স পার্টটাও পড়ে। কিন্তু যে নেগলিজেন্সের ফলে কাস্টমারের যদি লস হয় সেটাও কিন্তু ডেফিসিয়েন্সি অফ সার্ভিসের মধ্যে পড়ে। দিস ডেফিনেশন, এই যে ডেফিনেশনটা আছে, হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লিয়ার মিনিং অফ দ্য ডেফিসিয়েন্সি অফ সার্ভিস। এই যে ডেফিনেশনটা, এটা কিন্তু নরমালি একটা ক্লিয়ার মিনিং। কার ক্লিয়ার মিনিং? না, ডেফিসিয়েন্সি অফ সার্ভিসের একটা ক্লিয়ার মিনিং এতে আছে। And whenever there is any sort of deficiency in the service, the customer is exploited, which impact and cause loss of money. এবং যখন এই ডেফিসিয়েন্সি অফ সার্ভিসটা হয় তখন কাস্টমার কি হয় না, সাফার হয়। কি সাফার হয় না? লস অফ মানি। অর্থাৎ সে জিনিসটা নিল টাকা দিয়ে, সে সার্ভিসটা নিল টাকা দিয়ে, সেই পরিমাণ সে সার্ভিস পেল না। Any kind of negligence or omission or commission can cause injury to the consumers. অর্থাৎ যে কোনো ধরনের নেগলিজেন্স বলতে পারো, অমিশন বলতে পারো, সবই কিন্তু এটা কনজিউমার মানে যে গ্রাহক তাকে ক্ষতি করে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ডেফিসিয়েন্সি সার্ভিস আন্ডার দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। হোয়াট ইজ ডেফিসিয়েন্সি সার্ভিস? In today's era, বর্তমান যে যুগটা চলছে, এই যুগে সার্ভিস হায়ার্ড or available by the consumers have assumed the most important place of the people globally. এখন কাস্টমাররা সরাসরি সার্ভিস হায়ার করতে পারে গ্লোবালি থেকে, মানে পৃথিবীর যে কোনো সার্ভিস কাস্টমার চাইলে হায়ার করতে পারে। This act applies, this act মানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। It applies to all the goods services such as expressly provided in any service sector where there is buyer-seller relationship, such as hospitality, entertainment, maintenance, railway, bank, electricity, construction, legal aid, tax, courier, insurance, education, transport, aviation, hospitality, etc. তো এই যে একটা মানে কনজিউমার প্রোটেকশন যে অ্যাক্টটা, সেটা অ্যাপ্লাই হয় কোথায় না, যে কোনো রকম সার্ভিস সেক্টরের উপরে। সেটা ব্যাংক হতে পারে, রেল হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, লিগাল এইড হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, যাই হোক সবার উপরেই এটা অ্যাপ্লাই হয়। এবং deficiency of service can have the minor to grave consequence ranging from negligence, inconvenience or harassment to mental and physical injury to the death, thereby leading to the legal consequence. অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ সার্ভিস জিনিসটা খুব ছোট হতে পারে, বাট এর যে পরিণাম, সেই পরিণামটা কিন্তু অনেক বড়। সেটা সবসময় যে ফিজিক্যাল মানে 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 কি বলবো, মানে সেটা এতটাই বড়, তার ফলে মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে বা ফিজিক্যাল ইনজুরি হতে পারে, যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে? The service for consideration offered whether by the private person, firms, companies or the governments or corporation bodies act as a factor for the growth and development of the country, and any deficiency in these services would lead to action under this act. অর্থাৎ একটা সার্ভিস যেটা অফার করা হচ্ছে, ঠিক আছে, একটা সার্ভিস যেটা অফার করা হচ্ছে, সেই অফারটা অলওয়েজ এটা প্রাইভেট পারসন হতে পারে, ফার্ম হতে পারে, কোম্পানি হতে পারে, ঠিক আছে, কোম্পানি হতে পারে বাই দ্য মানে কোম্পানিজ বাই দ্য গভর্নমেন্ট হতে পারে, তারপর কর্পোরেট বডিজ দ্বারা হতে পারে, সে যেই সার্ভিস প্রোভাইড করুক না কেন, ঠিক আছে, সে যেই করুক না কেন, নর্মালি তাকে ঠিকঠাক সার্ভিস প্রোভাইড করতে হবে এই অ্যাক্ট অনুসারে, মানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুসারে। এবং the sole purpose of the Consumer Protection Act 2019 is to protect the safeguard
দ্য ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। অর্থাৎ বলতে গেলে 2019 এর মেন মোটিভটা কি, মেন মোটোটা কি, মোটো এটাই যে না প্রোটেকশন প্রোভাইড করা, প্রোটেকশন বা সেফগার্ড প্রোভাইড করতে হবে কাদের জন্য, না কাস্টমারের জন্য। and it not only cover within the ambit of the physical platform for buyer and seller, এটা যে বায়ার এন্ড সেলারের শুধুমাত্র যে ফিজিক্যাল মানে হাতে হাতে যে জিনিসটা হয় সেটা, সেই জিনিসটা যে কভার করে শুধু তা নয়, বাট অলসো রিকগনাইজ দ্য সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ই কমার্স প্ল্যাটফর্ম। কিন্তু অনলাইন যে সমস্ত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এর আন্ডারে পড়ে। এক্সাম্পল অফ ডেফিসিয়েন্সি অফ সার্ভিসের কিছু এক্সাম্পল আছে, সেটা শোনা যাক। সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ডান বাই দ্য ডক্টর লিডিং to an increase in the patient's suffering in the deficiency in service। অর্থাৎ বলতে গেলে দেখো একটা ট্রিটমেন্ট করছে, সেই ট্রিটমেন্টটা নরমালি বলতে গেলে কি হবে, প্রপার হতে হবে, সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হলে কিন্তু হবে না। তাতে কি হবে না পেশেন্ট সাফার হবে, পেশেন্ট সাফার হলে সেটা কি, সেটা কোথায় পড়বে না ডেফিসিয়েন্সি অফ সার্ভিসের মধ্যে পড়বে। তার মানে তুমি একজন পেশেন্টকে ভর্তি নিচ্ছ, তার জন্য তোমাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে, সে প্রপার ট্রিটমেন্ট না আছে, সে যদি না পায়, সে অর্থ খরচা করছে তা সত্ত্বেও সে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, তার জন্য কিন্তু তোমরা মানে এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে মামলা ফাইল করা যাবে। তারপর কি বলছে, অ্যানালাইসিস অফ ডেফিসিয়েন্সি অফ সার্ভিস আন্ডার দিস অ্যাক্ট। দিস অ্যাক্ট ইম্পোজ স্ট্রিক্ট লায়াবিলিটি অন দা ম্যানুফ্যাকচার। আচ্ছা হোয়াট ইজ মতলব, আমি একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে টর্ট যখন তোমরা পড়েছিলে তোমরা তাতে স্ট্রিক্ট লায়াবিলিটি ছিল, স্ট্রিক্ট লায়াবিলিটি এন্ড অ্যাবসলিউট লায়াবিলিটি, ওই স্ট্রিক্ট লায়াবিলিটির কথা কিন্তু এখানে বলেছে। So these act impose the strict liability on the manufacturer, distributor, supplier, retailer for the causing injurious harm by its defective product or services। অর্থাৎ বলতে গেলে কি বলছে এখানে যেটা বলছে যে এই অ্যাক্টটা নরমালি ক্ষেত্রে যারা ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউটর, সাপ্লায়ার সবার ক্ষেত্রে বলতে গেলে অ্যাপ্লিকেবল হয়, এবং notwithstanding any contractual obligation and limitation of the liability। হ্যাঁ নরমালি নরমালি কন্ট্রাকচুয়াল অব্লিগেশন যাই থাক না কেন, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল অব্লিগেশন যাই থাক না কেন, if a product or any of its component fail to comply with the necessary standard and causing a defect in the product shall make the manufacturer of the product directly liable for the damage under this act or the common law of negligence। অর্থাৎ এখানে কি বলছে, এখানে দেখো বলছে যে এই যে একটা স্ট্রিক্ট লায়াবিলিটি মানে একটা ইম্পোজ হয় কার উপরে, না ম্যানুফ্যাকচারের উপরে হয়, ডিস্ট্রিবিউটরের উপরে হতে পারে, সাপ্লায়ার হতে পারে, ডিলার হতে পারে, এগুলোর উপরে কিন্তু অ্যাপ্লাই হতে পারে। এবং এখানে বলছে কন্ট্রাকচুয়ালে যাই থাক না কেন, একটা প্রোডাক্টের যে যা কম্পোনেন্ট থাকার কথা, মানে আজকে আমি পয়সা দিচ্ছি দিয়ে হসপিটালে ভর্তি হলাম, তার যে সার্ভিস আমার প্রোভাইড, তার মধ্যে যা যা জিনিস আমার সাথে করা হবে, তার যে কম্পোনেন্ট যেটা থাকার কথা, to comply with the necessary standard and causing a defect in the product shall make the manufacturer of the product directly liable for damages। এবং এই যে যদি সেটা না থাকে, মানে ধরো যেটা দেওয়ার কথা, যে সার্ভিসটা দেওয়ার কথা বা যে ম্যানুফ্যাকচারার যে জিনিসটা তৈরি করছে তার মধ্যে যা যা জিনিস ইনক্লুড করার কথা সেগুলো যদি সে না করে, তার জন্য কিন্তু সে দায়বদ্ধ হবে এই অ্যাক্টের আন্ডারে, এবং যদি কেউ নেগলিজেন্স করে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাক্টের আন্ডারে দায়বদ্ধ হবে। Subsequently the action can be brought for injury. Subsequently action can be brought for injury, death or any damage caused to a person or property under the act due to defect of the product। তেমনি একইভাবে যে যখন বলতে গেলে একটা অ্যাকশন অবশ্যই নেওয়া যাবে যে কোনো রকমের ইনজুরির জন্য বলতে পারো, মৃত্যুর জন্য বলতে পারো, ড্যামেজের জন্য বলতে পারো, সেটা অবশ্যই বলতে গেলে ডিফেক্টের মানে কোন রকম প্রোডাক্টে যদি ডিফেক্ট বেরোয় তার জন্য অবশ্যই অ্যাকশন নেওয়া যাবে। দিস মিন্স এর মানে হচ্ছে there is no need for consumer to prove that the manufacturer was negligent for filing the suit against the manufacturer। অর্থাৎ বলতে গেলে এটার মানে এটাই যে দেয়ার ইজ নো নিড ফর দ্য কনজিউমারের এরকম কোনো প্রয়োজন নেই যেটা প্রুফ করা যে ম্যানুফ্যাকচারার এটা নেগলিজেন্সের জন্য ফর ফাইলিং দ্য স্যুট,
ম্যানুফ্যাকচার নেগলিজেন্সের জন্য আমি এই স্যুটটা ফাইল করেছি, এটা প্রমাণ করার আমার কোনো দরকার নেই। যখনই আমার ডেফিসিয়েন্সি অফ সার্ভিস হবে আমি কিন্তু মামলা ফাইল করতে পারবো। তার জন্য কিন্তু আমাকে প্রমাণ করার দরকার পড়বে না যে আমার আমার এই প্রবলেম হয়েছে, সেই হয়েছে, নাই হয়েছে, এত কিছু প্রমাণ করার আমার দরকার নেই। the consumers only need to prove the defect in the product। তাহলে কনজিউমার কি এমনি মুখ থেকে জাজমেন্ট পেয়ে যাবে না? তাহলে কনজিউমার কি করবে না, শুধুমাত্র প্রোডাক্টের যে ডিফেক্টটা সেটাই শুধুমাত্র সে বার করবে। the damage injury was caused to the consumers by the product or service only। অর্থাৎ কনজিউমার যদি বলতে, কনজিউমার কি করবে না, প্রোডাক্টে কি ডিফেক্ট আছে সেইটা শুধু বলে দেবে, আর the damage injury was caused to the consumer by the product, এবং ওই প্রোডাক্টের জন্য তার কি ক্ষতি হলো সেটা প্রোভাইড করবে। কে কি ম্যানুফ্যাকচারার কি নেগলিজেন্টের ফলে হয়েছে না কি হয়েছে এইসব প্রোভাইড করার আমার কোনো, এইসব প্রমাণ করার আমার কোনো দরকার নেই। আমি শুধু প্রুভ করব যে ম্যানুফ্যাকচারার মানে প্রোডাক্টের মধ্যে কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমের জন্য আমার কি ক্ষতি হলো, আমি শুধু এইটুকু প্রুভ করব। আচ্ছা, নেক্সট কি আছে, আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। নেক্সট হচ্ছে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। তো unfair trade practice refer to the use of the various deceptive, fraudulent, ethical method to obtain business and to promote its sale of the goods and the services। তো আনফেয়ার ট্রেড প্র্যাকটিস হচ্ছে একটা ভেরিয়াস ডিসেপটিভ, ঠিক আছে, ভেরিয়াস ডিসেপটিভ, ফ্রডুলেন্ট, প্রতারণামূলক, ঠিক আছে, আনইথিক্যাল মেথড, যেটা নরমালি বলতে গেলে টু অবটেইন দ্য বিজনেস, একটা বিজনেসকে প্রমোট করার জন্য, একটা বিজনেসকে চালানোর জন্য যদি কোনো আমি অসৎ কিছু মানে অবলম্বন করে থাকি সেটাকেই সাধারণত বলা হয়ে থাকে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। অ্যাকর্ডিং টু কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, আচ্ছা এটা আমি একটু বলে দিই, এটা আমি একটু কেটে দিয়েছি, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু আগে পড়বে, তারপর আবার এখান থেকে স্টার্ট করবে। তো অ্যাকর্ডিং টু 2019 অনুসারে তো অ্যাকর্ডিং টু 2019 ই কমার্স রুলস, ই কমার্স যে রুলের কথা এখানে বলা আছে, যে ই কমার্স যে রুলটার কথা বলেছে, যে ই কমার্স রুল অন দা আনফেয়ার ট্রেড প্র্যাকটিস আর লেড ডাউন অন দা আন্ডার কনজিউমার প্রোটেকশন ই কমার্স রুলস। ই কমার্স যে রুলটা সেটা কিন্তু হ্যাঁ আনফেয়ার ট্রেড, আনফেয়ার ট্রেড প্র্যাকটিস আর লেড, ই কমার্সের মধ্যেও আনফেয়ার ট্রেড প্র্যাকটিস আছে, যেটা কভার করে কনজিউমার প্রোটেকশনের ই কমার্স রুল আছে, সেই রুল কভার করে। দিস রুলস আর অ্যাপ্লিকেবল, এই যে রুলটা এটা অ্যাপ্লিকেবল হয় কার উপরে, আর অ্যাপ্লিকেবল টু অল দ্য মার্কেট প্লেস, মার্কেট প্লেসের উপর অ্যাপ্লিকেবল হয়, ইনভেন্টারিজ এর অ্যাপ্লিকেবল হয়, ই কমার্স পোর্টালের উপর অ্যাপ্লিকেবল হয়, আদার এন্টিটিজ ইনক্লুডিং দ্য ফরেন এন্টিটিজ which are situated outside India but supply goods and services into India customers। অর্থাৎ বলতে গেলে এই যে রুলের কথা বলেছে, ই কমার্স যে রুল কনজিউমার প্রোটেকশনের, এই রুলটা যে শুধুমাত্র যারা ভারতবর্ষের বাইরে থেকেও ব্যবসা করছে তাদের, যারা মানে বলতে গেলে ভারতবর্ষের বাইরে আছে কিন্তু ব্যবসা করছে ভারতে, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়, আর নর্মাল তো অ্যাপ্লাই হয়। The professional and non-professional activities are exempted from the applicability of these rules। শুধুমাত্র যারা প্রফেশনাল ব্যাপার আছে বা নন প্রফেশনাল কিছু অ্যাক্টিভিটি আছে তারা এই রুলের আওতায় পড়ে না। As per the rule, e-commerce entitled are mandatory required to dispense information
ই কমার্সের কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো অবশ্যই থাকতে হবে, যেমন আছে পেমেন্ট অপশন, ওয়ারেন্টি, রিফান্ড পলিসি, এক্সচেঞ্জ রুল, ট্র্যাকিং ইনফরমেশন, শিপমেন্ট ডিটেলস, এগুলো অ্যাজ পার কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের যে রুল আছে না, ই কমার্স রুল, তাতে এইগুলো অলওয়েজ পড়ে। তো এগুলো অলওয়েজ থাকতে হবে। and herein if the goods or products sold and are not up to the mark and quality as portrayed, then the seller are liable to take them back and exchange them accordingly. অর্থাৎ তুমি গুডস সেল করছো, বিকছো, ঠিক আছে, তার যে মার্ক বা তার যে কোয়ালিটি যদি ভালো না হয়, কাস্টমার যদি মনে করে যে কোয়ালিটি ভালো নয়, সেক্ষেত্রে সেলার কিন্তু সেই এক্সচেঞ্জ সেটা সে এক্সচেঞ্জ করতে বাধ্য। If any issue arises, it is mandatory to answer any query or complaint filed by the consumer within 48 hours and shall provide proper redressal to the consumer complaints within period of 1 month from the date of the receipt. অর্থাৎ যদি কোন রকম ইস্যু অ্যারাইজ হয়, ঠিক আছে, সেখানে তুমি কমপ্লেন জানাবে উইদিন 48 আওয়ার্স এর মধ্যে, ঠিক আছে, এবং তুমি চাইলে রিড্রেসাল, মানে একটা জিনিস বলে দিই, কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের কনজিউমার প্রোটেকশনের 3টে পার্ট আছে। একটা হচ্ছে নর্মালি বলতে গেলে ন্যাশনাল কমিশন, একটা হচ্ছে স্টেট কমিশন, একটা ডিস্ট্রিক্ট ফোরাম বা ডিস্ট্রিক্ট কমিশন, ঠিক আছে। এই তিনটে জায়গায় কিছুই না, তুমি প্রথমে ডিস্ট্রিক্টে মামলা করবে, সেটারও একটা লিমিট আছে, টাকার একটা অঙ্ক আছে, সেই অঙ্কের মধ্যে হলে ডিস্ট্রিক্টে হয়, যদি তার থেকে টাকা একটু বেশি হয় তার জন্য তখন স্টেটে যায়, আর সব থেকে বেশি হলে তোমার ন্যাশনালে যায়, তারপর যায় সুপ্রিম কোর্টে। তো এই যে মামলা যে করবে এগুলোকে রিড্রেসাল কমিশন বলা হয়। তার জন্য একটা টাইম লিমিট আছে, কি না, যেদিন থেকে ডেট অফ রিসিপ্ট তার থেকে 1 মাসের মধ্যে তোমাকে মামলা ফাইল করতে হবে কনজিউমার প্রোটেকশন। এবার কি আছে নেক্সট পয়েন্ট, কি নেক্সট পয়েন্ট হচ্ছে কনজিউমার কমপ্লেইন্টস রিড্রেসাল মেকানিজম। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে কনজিউমার কমপ্লেইন্ট রিড্রেসাল মেকানিজম। আচ্ছা, কনজিউমার, আমি একটু আগেই বললাম যে কনজিউমার প্রোটেকশন যে জিনিসটা সেটা 3টে জিনিসের উপর বেস করে থাকে, একটা ন্যাশনাল কমিশন, একটা স্টেট কমিশন, একটা ডিস্ট্রিক্ট কমিশন বা ডিস্ট্রিক্ট ফোরাম বলতে পারো। তো এই 3টের উপর বেস করে থাকে। তো এই ডিটেলস এটাই এর মধ্যে বলা আছে, আমি এটাই পড়বো এবার এখন। সেটা হচ্ছে দ্য কনজিউমার ক্যান অ্যাপ্রোচ দ্য কনজিউমার কোর্ট, একজন গ্রাহক অলওয়েজ কনজিউমার কোর্টে যেতেই পারে, কনস্টিটিউটেড আন্ডার দিস অ্যাক্ট, যেটা এই অ্যাক্টের আন্ডারে তৈরি করা হয়েছে, ইন কেস অফ এনি ডেফিসিয়েন্সি ইন দ্য সার্ভিস, যদি সার্ভিসে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে, and the complainant can be filed according to the procedure established under the Consumer Protection Act 2019, এবং যে কোনো রকমের কমপ্লেন ফাইল সেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এর আন্ডারেই করতে গেলে করা হবে। এবং এই কমপ্লেন কনসিস্ট অফ রিটেন অ্যালিগেশন, এবং একটা কমপ্লেন তৈরি হয় কিভাবে না, অ্যালিগেশনের মাধ্যমে, লিখিত অ্যালিগেশন দিতে হবে for claiming liability against the manufacturer, seller, product, service provider। মানে আমাকে যে কমপ্লেন দিতে হবে সেটা লিখিত দিতে হবে, মেল করতে পারো, ভাইভাতে কিছু হবে না, যা হবে লিখিত, রিটেন, কারণ কোর্ট অলওয়েজ পেপার চাই, তুমি মুখে কি বললে সেটার উপর কোর্টের কোনো ভ্যালু থাকে না। এবং such complaints can be filed by the consumers or more than one consumers, any registered voluntary service associations, heirs or legal heirs of the consumers, the central state government। অর্থাৎ বলতে গেলে যে এখানে যেটা বললো সেটা হচ্ছে কোথায় হলো, হ্যাঁ, যে কমপ্লেন্টস ক্যান বি ফাইল্ড, মানে কমপ্লেন্ট কিন্তু বলতে গেলে একজন কনজিউমার, একাধিক কনজিউমার বা রেজিস্টার্ড ভলেন্টারি অ্যাসোসিয়েশন যে বা লিগাল রিপ্রেজেন্টেটিভ, তার হয়ে আমি, এরকম যে কেউ পাঠাতে পারে। এবং ইন কেস অফ মাইনরের ক্ষেত্রে, এবং মাইনরের ক্ষেত্রে যে প্যারেন্টস বা গার্জিয়ান যারা আছে, হ্যাঁ, মাইনরের ক্ষেত্রে সেই মাইনরের হয়ে তারা কেস ফাইল করবে, ক্যান ফাইল দ্য কমপ্লেইন অন দ্য বিহাফ অফ দ্য মাইনরের হয়ে তারা কেস ফাইল করবে। এবং নাওএডে বর্তমানে একজন কনজিউমার কমপ্লেইন্ট রেজিস্টার্ড
ইলেকট্রনিক্যালি, ক্যান বি রেজিস্টার্ড ইলেকট্রনিক্যালি। মানে কনজিউমার কি করবে, কমপ্লেন করবে, কি কমপ্লেন করবে, কনজিউমারের যে কমপ্লেনটা সেটা এখন বর্তমানকালে ডিজিটালিও বলতে গেলে রেজিস্টার করা যাচ্ছে, এবং হোল অ্যাডজুডিকেটিং প্রসিডিওর হ্যাজ বিন simplified by permitting electronic filing and also empowering the authorizing district and state consumer forum to address, to review the application and also advise mediation. আচ্ছা, এখন একটা কথা আসি, হোয়াট ইজ মিডিয়েশন। আচ্ছা, এবার একটা কথা বলি, হোয়াট ইজ মিডিয়েশন। মিডিয়েশন জিনিসটা কি সেটা তো জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, মিডিয়েশন হচ্ছে ওয়ান টাইপ অফ এমন একটা জিনিস যেটা মানে মানে কোর্টের বাইরে গিয়ে ডিসপুট সলভ করার একটা পদ্ধতি। কোর্টে গেলাম না, না গিয়ে ডিসপুট সলভ হচ্ছে। এই যে কোর্টের বাইরে মানে আউটসাইড, মানে সেটেলমেন্ট অফ ডিসপুট আউটসাইড দ্য কোর্ট, এর অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ফার্স্টে আছে আরবিট্রেশন, কনসিলিয়েশন, মিডিয়েশন, গুড অফিসেস, ট্রাইব্যুনাল, লোক আদালত, এগুলো সব এক একটা পদ্ধতি। সেই পদ্ধতিগুলো কি না, কোর্টের বাইরে গিয়ে মানে কোর্টে কমপ্লেন না করে, এটা ওয়ান টাইপ অফ কোর্টের মতো বাট পুরোপুরি না। কিন্তু এখানে দুই পার্টিকে মানে দুই পার্টি না, মানে দুই, ধরুন হ্যাঁ পার্টিও বলতে পারেন, দুই পার্টি হতে পারে, দুই পার্টিকে বসিয়ে মানে 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 যিনি বিচার করছেন তিনি প্রবলেমটা সলভ করে দেন। বিশেষ করে এটা কোথায় আছে পশ্চিমবঙ্গে সেটাও বলে দিচ্ছি, এটা আছে কলকাতার যে হাইকোর্ট আছে তার পিছনে সিটি সিভিল কোর্ট, সেখানে আছে এই অফিসটা বলতে গেলে। ওখানে মানে প্রবলেম বসে সলভ করা হয়, এবং বিশেষভাগ এগুলোর কথা আমি মানে খুব একটা দেখিনি, বাট যেটা আমি দেখেছি সেটা বলি। নর্মাল ধরুন যে কোনো ধরনের লোন প্রবলেম, ধরুন লোন নিল কেউ, সলভ করছে না, সেক্ষেত্রে এই সিটি সিভিল কোর্টে গিয়ে প্রবলেমটাকে সলভ করানো হয় এখানে। কারণ আমি আপনাদের একটা কথা বলে রাখি, লোন নেওয়া যেমন অপরাধ নয়, ফেরত দেওয়াটা আপনার লায়াবিলিটি সেটা আমি জানি, বাট আপনি যদি ডিফল্ট হয়ে যান সেক্ষেত্রে আপনার কিছু করার নেই, তো তার জন্য আপনাকে তো জেল দিতে পারবে না। তো সেক্ষেত্রে একটা দুটো পার্টি বসে একটা মানে একটা রফায় আসে যে হ্যাঁ ঠিক আছে আমি এত দিলে আমি ছেড়ে দেবো, ব্যাস ক্লোজড। এর থেকে বেশি আর কিছু করতে পারে না। তো এটা হচ্ছে মিডিয়েশন ওরকম একটা প্রসেস, যে এনি টাইপ অফ সেটেলমেন্ট আউটসাইড দ্য কোর্ট। দেন in India there is a three-tier system of the consumer courts. ইন্ডিয়াতে তিন ধরনের কোর্টের কথা বলা আছে, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল এন্ড ডিস্ট্রিক্ট লেভেল, যেটা আমি এক্ষুনি বললাম। And wherein the aggrieved consumers, aggrieved মানে হচ্ছে যিনি sufferer, consumers can approach as per the valuation of the matters in concern for redressal and adjudication of the dispute. যে কোনো ধরনের ডিসপুটের জন্য, যে কোনো ধরনের ডিসপুট বলতে গেলে মানে যদি ভায়োলেশন হয়, হ্যাঁ মানে ডিসপুট হয়েছে, যে কোনো জিনিস আমাকে বলেছিল এটা আমাকে দেবে, তো সেক্ষেত্রে অবশ্যই মানে কেস ফাইল করা যেতে পারে। ঠিক আছে, এবং আফটার রিকগনাইজিং দ্য ম্যাটার ইন দিস কোর্ট, দ্য ফার্দার স্টেপ ইজ টু আন্ডারস্টুড দ্য পিকিউনিয়ারি জুরিসডিকশন অফ দ্য কেস। অর্থাৎ এই কেসটা হয় কিন্তু পিকিউনিয়ারি জুরিসডিকশনের আন্ডারে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে একটা কেস। আমরা একটা কেস তো অবশ্যই পড়বো। কেস ফার্স্ট এখানে দেখুন, এখানে কেস বলা আছে, রিসেন্ট কেস লস রিলেটেড টু দ্য ডেফিসিয়েন্সি ইন দ্য সার্ভিস। তো একটা কেস আছে, কেসটার নাম হচ্ছে গুরসিন্দার সিং ভার্সেস শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আচ্ছা, শ্রীরাম, আচ্ছা ভালো কথা, শ্রীরামের নামে কোম্পানি। তো এখানে বলছে এই কেসে দ্য অ্যাপিল্যান্ট গট হিজ ট্রাক্টর ইনসিওরড উইথ দ্য রেসপন্ডেন্ট। মানে আমার একটা ট্রাক্টর মানে অ্যাপিল্যান্ট কি করেছিল, অ্যাপিল্যান্ট মানে কি, যে অ্যাপিল করে তাকে অ্যাপিল্যান্ট বলা হয়। তো অ্যাপিল্যান্ট কি করেছিল না, একটা ট্রাক্টর ইনসিওর করেছিল। পরবর্তীকালে ট্রাক্টর ওয়াজ স্টোলেন এন্ড এফআইআর ওয়াজ লজড অন দ্য সেম ডে। যেদিন ট্রাক্টর চুরি হলো পরে ওই দিনই এফআইআর লজ করা হলো। এন্ড হাউএভার দ্য ক্লেম ওয়াজ সাবস্টিটিউটেড টু দ্য রেসপন্ডেন্ট, এবং ক্লেমটা সাবমিট করা হয়েছিল রেসপন্ডেন্টের কাছে, মানে ইন্স্যুরেন্সের যে কোম্পানি, ইন্স্যুরেন্সের কোম্পানির কাছে সাবমিট করা হয়েছিল। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কেউ যখন কোনো কিছুর ইন্স্যুরেন্স নেয়, সেখানে মানে বডি প্রোটেকশন যেমন থাকে, তেমনি তার সাথে কি থাকে, ইঞ্জিন প্রোটেকশন থাকে, আর তার সাথে কি থাকে না, আরটিআই বলে একটা জিনিস আছে, এটা থাকে। এটা কি জিনিস, নর্মাল তোমরা হয়তো বলবে রাইট টু ইনফরমেশন, না, রাইট টু ইনফরমেশন নয়। আরটিআই হচ্ছে বলতে গেলে, যদি আরটিআই যদি ইনসিওর করা থাকে, তাহলে চুরি যাওয়ার পরে
যে টাকা দিয়ে জিনিসটা আমি কিনেছিলাম, মানে যে গাড়ি হোক, ট্রাক্টর হোক, যেই হোক, যে ভেহিকলটা আমি কিনেছিলাম, সেই টাকা কোম্পানি দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে আরটিআই। আর যদি আরটিআই ইনশিওর করা না থাকে তাহলে কি হবে? তাহলে কি টাকা পাবে না সে? হ্যাঁ পাবে। বর্তমানে গাড়িটার যা ভ্যালু, ট্রাক্টরটা যা ভ্যালু, সেই ভ্যালুটা কোম্পানি তাকে দেবে যদি যদি সে চুরি হয়ে যায় তবেই। এটা হচ্ছে আরটিআই। তো ভালো কথা, it was rejected on the ground that the intimation was given after the delay of 52 days. তো রেসপন্ডেন্ট কি করলো না, মানে ওনার অ্যাপিলেন্টের যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল। কি না, তারা নাকি 52 দিন পরে জানিয়েছে, চুরি হওয়ার 52 দিন পরে নাকি জানিয়েছে। ভালো কথা। দ্য অ্যাপিলেন্ট কি করলো, একটা ফাইল করলো, কনজিউমার কমপ্লেইন্ট ফাইল করলো। কোথায় না, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে একটা কেস ফাইল করে দিল অ্যাপিলেন্ট। এবং পরবর্তী ফার্দার মোর দ্য অ্যাপিল করে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামেও হয়তো সে সন্তুষ্ট হয়নি, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেস ফাইল করে এবং সুপ্রিম কোর্ট জানায় ইফ দেয়ার ইজ এ মিয়ার ডিলে বাই দ্য পারসন ইন ইন্টিমেটিং দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাবাউট থেফট, একজন ব্যক্তি তার যে জিনিস সেটা চুরি হয়ে গেছে সেটার ব্যাপারে যদি ডিলে করে যারা ইন্স্যুরেন্স কোম্পানিকে, দিস ক্যান বি দ্য গ্রাউন্ড টু রেপুডিয়েট দ্য ইন্স্যুরেন্স ক্লেম। তা বলে ইন্স্যুরেন্স ক্লেমটা যে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু হবে না। অর্থাৎ তুমি যখন ইন্স্যুরেন্স কভারেজ আছে, আমি যদি ডিলে করেও জানাই, তোমাকে ইন্স্যুরেন্সের কভারেজ দিতে হবে, এটা এখানে বলা আছে। এইসব কেস আমি একটাই পড়ালাম, একটাই পড়ো, বেশি পড়ার দরকার নেই, একটাই পড়ো। সুন্দর লাগলো কিন্তু। এবার হচ্ছে কনক্লুশন। থ্যাংক ইউ। এবার থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবার হচ্ছে কনক্লুশন। As the world is on the track development, there is a rampant rise to dispute too. দেখো, ডেভেলপমেন্ট ট্র্যাকে ডিসপুট থাকবে, উন্নতি হচ্ছে, ডিসপুটও থাকবে। ল মাস্ট কিপ দ্য পেস উইথ নিড অ্যান্ড ডিমান্ড অফ দ্য সোসাইটি। ল কি করছে না, একটা পেস তৈরি করে দিচ্ছে যেটা সোসাইটির যে ডিমান্ড এবং নিড সেটাকে ফুলফিল করছে। ডেফিসিয়েন্সি অফ সার্ভিস can have small or grave consequence. Deficiency of service জিনিসটা দেখতে ছোট কিন্তু জিনিসটা অনেকটাই বড়, ranging from negligence, inconvenience, injury or death, leading to the legal consequence. Subsequently ম্যানুফ্যাকচারার, সেলার, ডিস্ট্রিবিউটর যারা তৈরি করে বা সেলার বা যারা ডিস্ট্রিবিউটার, সার্ভিস প্রোভাইডার যারা, তারা ক্যান বি লায়াবল ফর ডেফিসিয়েন্সি অফ সার্ভিস। তারা কিন্তু ডেফিসিয়েন্সি সার্ভিসের জন্য লায়াবল হয়। এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 গ্র্যান্ট এ রেমেডি। কি করে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, কি প্রোভাইড করে না, রেমেডি প্রোভাইড করে। কাদের প্রোভাইড রেমেডি, কাদের দেয় না, কনজিউমারদের দেয়, মানে গ্রাহককে দেয় এগেইনস্ট এনি ডেফিসিয়েন্সি সার্ভিস, যে কোনো ডেফিসিয়েন্সি সার্ভিসের জন্য অথবা গুডসের জন্য। এবং যেটা প্রোভাইড করে কে না, সেলার বা সার্ভিস প্রোভাইডার, মানে যে কোনো রকমের ডেফিসিয়েন্সি হলে তার লায়াবিলিটি কার্ড থাকবে, সেলারের থাকবে, নাহলে সার্ভিস প্রোভাইডারের থাকবে। বাই প্রোভাইডিং রিলিফ ইন দ্য টার্ম অফ কম্পেনসেশন অ্যাজ পার দ্য অ্যাক্ট। অর্থাৎ তুমি যে কম্পেনসেশনটা পাবে সেটা কি অনুসারে পাবে না, এই অ্যাক্ট অনুসারে পাবে। এটাই হচ্ছে আমাদের যে চ্যাপ্টার আজকে, যে ডেফিসিয়েন্সি অফ সার্ভিস।